এখন আমরা দেখব চার্লসের সূত্র। চার্লসের সূত্রটি হচ্ছে যে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত পরম তাপমাত্রা অথবা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। দেখো এক্ষেত্রে যেহেতু ভি এবং টি এর সাথে সম্পর্ক, সুতরাং পি এবং এন কি হবে? স্থির। আবার খেয়াল করো, চাপ স্থির, ভর সংখ্যা স্থির, তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম বা কেলভিন তাপমাত্রা সমানুপাতিক। সুতরাং আমরা লিখতে পারি ভি সমানুপাতিক টি। তাহলে ভি এর সাথে টি এর যেহেতু সম্পর্ক সমানুপাতিক, সুতরাং আমরা এখানে একটা ওই কে আনতে পারি এবং ভি বা টি ইকুয়াল কে। তাহলে আমরা আগেও দেখেছি যে কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক বয়লের সূত্রের থেকে, সুতরাং প্রতি ক্ষেত্রেই কে এর মানটা সমান থাকবে। এই জন্য আমরা চার্লসের সূত্রের মধ্যে আমরা লিখতে পারি v1/t1 ইকুয়াল v2/t2। এটা হচ্ছে চার্লসের সূত্র। তাহলে এই যে চার্লসের সূত্র, সেখানে চার্লসের যে মূল সূত্রটা ছিল যে এই যে তাপমাত্রা বৃদ্ধির সাথে আয়তন বৃদ্ধি পায়, সেই বৃদ্ধিটা আসলে কতটুকু? সেই বৃদ্ধিটা হচ্ছিল এরকম, যেমন ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন সমান হচ্ছে v0। ঠিক আছে? তাহলে আমরা বললাম কি যে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হলো। 1 ডিগ্রি সেলসিয়াস গ্যাসের আয়তন হবে v0 তো আছেই, তার সাথে যুক্ত হবে এই যে v0 ছিল তার 273 ভাগের 1 ভাগ। আবার খেয়াল করো, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। এই যে সমানুপাতিক মানে কি? বৃদ্ধি করলে বৃদ্ধি পায়। তাহলে প্রতি ডিগ্রি বৃদ্ধির জন্য আসলে কতটুকু বৃদ্ধি পায় সেটা চার্লস প্রতিষ্ঠা করছে এইভাবে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের যে আয়তন থাকবে তার সাথে প্রতি 1 ডিগ্রি বৃদ্ধির জন্য যুক্ত হবে তারই 273.15 ভাগের 1 ভাগ অথবা 273 ভাগের 1 ভাগের 1 ভাগ, অর্থাৎ 273.15 ভাগের 1 ভাগ। তাহলে দেখো, যদি আমরা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হিসাব করি, তাহলে v0 প্লাস হবে এর 2 অংশ, অর্থাৎ টুয়াইস v0 বা 273.15। তাহলে যদি আমরা t ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিসাব করি, তাহলে হবে এই যে v0 তার সাথে t v0 ভাগ 273.15। খেয়াল করো, এইখান থেকে যদি আমরা একটু কমন নেই v0, তাহলে থাকে 1 প্লাস t বাই 273.15। আবার দেখো, চার্লস বলছে কি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন যা থাকবে 1 ডিগ্রি বৃদ্ধি করলে সেই আয়তনের সাথে একটু যোগ হবে। কতটুকু যোগ হবে? ওই আয়তনেরই 273 ভাগের 1 ভাগ। তাহলে 2 ডিগ্রি বৃদ্ধি করলে এর দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে প্রথম আয়তন আছে তার সাথে যুক্ত হয়েছে টুয়াইস v0 বাই 273, অর্থাৎ এই যে 273 ভাগ এর 2টা যদি দেই তাহলে দেখো যোগ করলে হবে টুয়াইস t ইনটু। তাহলে t ডিগ্রি মানে হচ্ছে কি v0 এর সাথে যুক্ত হবে যতটুকু বৃদ্ধি করছো সেই তাপমাত্রা, অর্থাৎ যত ডিগ্রি বৃদ্ধি পাইছে সেই তাপ t v0 বাই 273 কমন নিয়ে এরকম। এখন এই t এর মান যদি -273 ডিগ্রি সেলসিয়াস হয়, 273.15 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে কি হয়? তখন হবে v0 ইনটু 1 প্লাস, এখানে আমরা -273.15 ভাগ 273.15 মানে হচ্ছে v0 1 মাইনাস 1 ইকুয়াল v0 ইনটু 0 ইকুয়াল 0। তার মানে এইখান থেকে একটা মুখস্থ করবা যে চার্লসের সূত্র মতে -273 ডিগ্রি সেলসিয়াস, আবার খেয়াল করো অনেকেই ভুল করো -273 কেলভিন লিখো, আসলে সেটা -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন কত হবে? 0 হবে। ঠিক আছে? কোন গ্যাসের আয়তন যদি -273 ডিগ্রি সেলসিয়াসে নেওয়া হয় তখন সেই গ্যাসের আয়তনটা 0 হয়। 0 হয় মানে যে গ্যাস ভ্যানিশ হয়ে যায় সেটা না, গ্যাসটা তখন অবশ্যই তরলে পরিণত হয়। তাইলে যে কোনো গ্যাস তরলে পরিণত হবে কত তাপমাত্রায়? তরলে পরিণত হয় -273.15 ডিগ্রি সেলসিয়াস অথবা সংক্ষেপে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
তাহলে আমরা মাইনাস 273 দেখলাম, তাহলে প্লাস 273 কি হবে 273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সেইখানে আমরা লিখতে পারি v0 * 1 প্লাস 273.15 ভাগ 273.15 ইকুয়ালস টু টুয়াইস v0 আসে, অর্থাৎ সেইখানে আসবে কি যে আয়তন দ্বিগুণ হয়, আয়তন কি হবে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো যে চার্লসের সূত্র থেকে আমরা দুইটা বিষয়ে সিদ্ধান্ত নিতে মানে দুইটা বিষয়ে অন্তত মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে যে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাস তরলে পরিণত হয় অথবা গ্যাসের আয়তন শূন্য হয়, এবং প্লাস 273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন দ্বিগুণে পরিণত হয়। আবার আসো চার্লসের সূত্রে। চার্লসের সূত্র হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ v সমানুপাতিক T, P আর n যখন স্থির সেভাবে v1/t1 v2/t2। এবং চার্লস বলছিল যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন যদি v0 হয় প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য বৃদ্ধি পাইলে বৃদ্ধি পাবে, হ্রাস পাইলে হ্রাস পাবে। তাহলে দেখো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হবে 1 ডিগ্রি যেহেতু বাড়ছে, তাহলে v0 আছে আদি আয়তন, তার সাথে যুক্ত হবে ওই আদি আয়তনের 273/1 এবার 2 ডিগ্রি t ডিগ্রিতে আসে v0 এত v0 = 1 প্লাস। তাহলে দেখো যে কোনো গ্যাসের আয়তন তরলে পরিণত হয় অথবা 0 হয় কততে -273 এবং দ্বিগুণ হয় কততে +273 সেলসিয়াস। এখানে একটা স্কেল আছে কেলভিন স্কেল। তাহলে সেই কেলভিন স্কেলটা কি? কেলভিন স্কেল হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে 0 বিবেচনা করা হয়েছে, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে 0 কেলভিন বিবেচনা করা হয়। এই 0 কেলভিন বিবেচনা করে এবং 1 ডিগ্রি ব্যবধানকে 1 কেলভিন বিবেচনা করে যেই তাপমাত্রার স্কেল প্রতিষ্ঠা করা হয়েছে সেই স্কেলকে বলা হয় কি কেলভিন স্কেল। তাহলে তাপমাত্রা পরিমাপের কেলভিন স্কেলকে কিভাবে সংজ্ঞায়িত করলাম যে -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 কেলভিন বিবেচনা করা হয়েছে এবং 1 ডিগ্রি সেলসিয়াস ব্যবধানকে 1 কেলভিন বিবেচনা করে যে তাপমাত্রা পরিমাপের স্কেল প্রতিষ্ঠা করা হয়েছে সেই তাপমাত্রার স্কেলকে বলা হয় কেলভিন স্কেল। তাহলে দেখো এখান থেকে -273 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল হচ্ছে 0 কেলভিন। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল হচ্ছে 0 কেলভিন। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস প্লাস t ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল 0 প্লাস t কেলভিন। তার মানে t ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল হচ্ছে t প্লাস 273 কেলভিন। খেয়াল করো ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমরা কেলভিনে যাইতে চাই তাহলে সেখানে হচ্ছে যে সেলসিয়াসের সাথে 273 যোগ করলে সেটা কিসে কনভার্ট হবে কেলভিন স্কেলে কনভার্ট হবে। তাহলে আবার দেখো হচ্ছে চার্লসের সূত্র থেকে আমরা এইগুলা তথ্য পাই, তারপরে হচ্ছে যে সেখান থেকে আমরা একটা কেলভিন স্কেল পাই। সেই কেলভিন স্কেলটা হচ্ছে যেখানে তাপমাত্রা অর্থাৎ সকল আয়তন 0 হয়ে যায়, গ্যাসের আয়তন 0 হয় অর্থাৎ সকল কিছু তরলে পরিণত হয়, সেই তাপমাত্রাটাকে 0 বিবেচনা করা হয়েছে এবং সেলসিয়াস স্কেলের সাথে মিল রাখছে। সেখানে 1 ডিগ্রি সেলসিয়াসে যতটুকু ব্যবধান কেলভিন স্কেলের 1 কেলভিনে ঠিক ততটুকু ব্যবধান রয়েছে, সেই ব্যবধান ধরে কেলভিন স্কেলটা প্রতিষ্ঠা করছে। সেইখানে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল 0 কেলভিন। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াসের সাথে আমরা প্লাস t যোগ দিলাম আর এখানেও t যোগ দিলাম, ওই সমপরিমাণ যোগ দিলাম। সেখানে t ডিগ্রি সেলসিয়াস বাম পাশে রাখলাম এবং -273 ডান পাশে রাখলাম। সেখান থেকে দেখতে পাই যে আমরা কেলভিন স্কেলে যদি কোনো মানকে কনভার্ট করতে চাই তাহলে সেলসিয়াস স্কেলের মানের সাথে 273 যোগ করে কেলভিন স্কেলে নিতে হবে। তাহলে এই গেল চার্লসের সূত্রের যাবতীয় কিছু। এখন আছে আমাদের লেখচিত্রগুলো। চার্লসের সূত্র থেকে আমরা কি কি লেখচিত্র পেতে পারি? দেখো চার্লসের সূত্রে প্রথমেই যে লেখচিত্র 1 নম্বরে হচ্ছে v বনাম t। তাহলে v এর সাথে যদি t এর সম্পর্ক আমরা দেই সেক্ষেত্রে হচ্ছে দেখো যে v এইদিকে হচ্ছে t x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর হচ্ছে v। মশলে দেখো v এর সাথে সম্পর্কটা v
সমানুপাতিক টি, তার মানে v ইকুয়াল kt, তার মানে y ইকুয়াল mx। তাহলে এটা কেমন সমীকরণ? একটা সরলরেখার সমীকরণ, এবং যেখানে এটা সরলরেখাটা মূল বিন্দুগামী, ঠিক আছে? তাহলে এখানে মূল বিন্দুগামী আমরা কিছু সরলরেখা অঙ্কন করি। দেখো এখানে t এর সাথে এরকম সম্পর্কগুলো হবে। এটা ধরো আমরা v1, আরেকটা যদি অঙ্কন করি সেখানে v2, এখানে আরেকটা যদি অঙ্কন করি সেখানে হচ্ছে v3। তাহলে এইভাবে আমরা বিভিন্ন আয়তন পেতে পারি, অর্থাৎ এক এক তাপমাত্রা এক একটা আয়তন পাই। বিভিন্ন আয়তনের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করে বিভিন্নভাবে পাওয়া যায়। এবং এই হচ্ছে v বনাম t লেখচিত্র। এইখানে একটা প্রশ্ন হচ্ছে যে v1 v2 v3 এগুলোর মধ্যে কোনটি বড়? সেই একইভাবে আমরা থিটার সাথে সম্পর্ক দিয়ে দেখানো যায় যে কোন লেখচিত্রটা কোন গ্রাফটা বড় হয়। এভাবে আমরা লেখচিত্রটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। সেক্ষেত্রে হচ্ছে যে v বনাম t লেখচিত্র, অর্থাৎ tv বনাম t লেখচিত্র অঙ্কন করলাম। তারপর হচ্ছে যে 273 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে কত হলো। তারপর হচ্ছে যে v বনাম t লেখচিত্র অঙ্কন করলে দেখো যে v বনাম t লেখচিত্র অঙ্কন করা হলো। তারপর হচ্ছে তোমার যে -273 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে এটা মূল বিন্দুগামী হবে, এবং c এর মান দেখো এখানে যদি আমরা একটা হিসাব করি যে c প্লাস c দেই, তাহলে আসলে c এর মানটা কত হয়? 0 হয়। অর্থাৎ এটা মূল বিন্দুগামী হবে, এবং কখন এই x অক্ষকে ছেদ করবে সেখানে এই অক্ষটা আসলে 0, ঠিক আছে? এবং এটা 0 কেলভিন, কারণ তাপমাত্রাটা কোন স্কেলে বসানো আছে? কেলভিন স্কেলে বসানো আছে। তাহলে এখানে আমরা আবার একটু খেয়াল করব যে v বনাম t যদি লেখচিত্র অঙ্কন করি, তাহলে v এর সাথে t এর লেখচিত্রে v সমানুপাতিক t, v ইকুয়াল টু kt, y ইকুয়াল টু mx। আচ্ছা, এই যে এইখানে আসলে কিছু নেই, তার মানে এখানে কি আছে? একটা 0 আমরা যোগ করতে পারছি। তার মানে এই যে y অক্ষকে যে ছেদ করবে সেটা আসলে কি বোঝানো হয়? মূল বিন্দুগামী সরলরেখা। এবং এই মূল বিন্দুগামী যে সরলরেখাটা কখন আয়তন 0 হয়? একটু আগে আমরা দেখছি যে v কখন 0 হয়? v তখনই 0 হয় যখন t এর মান -273 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 কেলভিন, ঠিক আছে? তাহলে এই যে বিন্দুটা সেটা হচ্ছে 0 কেলভিন বিন্দু অথবা -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এই বিন্দুটা হচ্ছে 0 কেলভিন বিন্দু অথবা -273 ডিগ্রি সেলসিয়াস। এরপরে দেখো যে 2 নম্বর হচ্ছে যে আমরা যদি v এর সাথে t এর যদি আরেকটা লেখচিত্র অঙ্কন করি, অর্থাৎ ভিন্ন ভিন্ন চাপে v1 t1 এর ক্ষেত্রে, দেখো সেই ক্ষেত্রে কি হবে? এখানে হচ্ছে ধরো এই t, এটা ধরলাম p1, এটা ধরলাম p2, এইটা ধরো θ1, এটা ধরলাম আমরা θ2। এক্ষেত্রে এখানে t, এখানে হচ্ছে v। এখন প্রশ্ন হচ্ছে যে θ1 ইজ লেস দেন θ2, তাহলে p1 এবং p2 এর মধ্যে বড় কি? এই প্রশ্নটার ক্ষেত্রে হচ্ছে যে θ1 এবং θ2, সেখানে θ1 ছোট θ2 বড়, p1 বড় নাকি p2 বড়? আমরা বয়েলের সূত্রে দেখছি যে p1 বড়, মানে t1 অর্থাৎ নিচে যেটা থাকে সেটা ছোট এবং উপরে যেটা থাকে সেটা বড়। কিন্তু এই ক্ষেত্রে কি হবে? দেখো এখানে হচ্ছে যে এই যে tan θ, অর্থাৎ ঢাল যে ধরলাম, এটা কি ঢাল? θ1 না ঢাল? তাহলে tan θ ইকুয়াল কত? m। তাহলে m ইকুয়ালস টু কত আসে? কি আসে? দেখো কিভাবে আসে, যে p বাই n, দেখো যে m এর সমান কত আসছে? k আসছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে m ইকুয়ালস টু k। আবার আমরা জানি যে p ইকুয়াল টু n আর t। তাহলে এইখানে খেয়াল করো যে এই যে মানে বয়েলের চার্লসের সূত্রের মধ্যে আমরা যে পাই, অর্থাৎ p যখন স্থির রাখি তখন হচ্ছে যে v বাই t ইকুয়ালস টু k। তাহলে v এর সাথে যদি আমরা t আনি, দেখো এখানে v বাই t আমরা, আর এইখানে p কোথায় গেল? নিচে গেল। তার মানে n আর t
এন আর ডট 1/p লিখতে পারি। তার মানে v/t এর পরিবর্তে আবার আমরা কি লিখতে পারি, k এর সাথে সম্পর্ক p এর ব্যস্তানুপাত। ঠিক আছে, তাহলে আবার একটু দেখো যে pv nRT যেহেতু চার্লসের সূত্র, সুতরাং v/t এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, অর্থাৎ v এর নিচে t আনলাম আর p এখানে 1/r হয়ে গেল, তাহলে k সমানুপাতিক হচ্ছে 1/p। তাহলে এইখান থেকে লিখতে পারি k এর সাথে থিটার সম্পর্ক সমানুপাতিক, আবার k এর সাথে থিটা 1/p এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, সুতরাং থিটার সাথে 1/p ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে থিটার সাথে যেহেতু 1/p ব্যস্তানুপাতিক, সুতরাং থিটা 1 যদি ছোট হয় তাহলে p1 টা কি বড়। ঠিক আছে, তাহলে চার্লসের সূত্রের মধ্যে খেয়াল রাখবা যে থিটা 1 এর সাথে, অর্থাৎ চার্লসের আর বয়েলের সূত্রের মধ্যে একটু ব্যবধান, এইগুলোর থেকে এমসিকিউ আসতে পারে যে এই থিটা 1 ইজ থিটা 2 এর মধ্যে সম্পর্ক যদি থিটা 1 ছোট হয় তাহলে নিচের কোণটি সত্য, তাহলে p1 টা বড়। কিন্তু বয়েলের সূত্র আমরা দেখছি কি সমানুপাতিক, এই সূত্র হচ্ছে ব্যস্তানুপাতিক। আমরা যদি আরো একটি গ্রাফ দেখি, 3 নম্বর গ্রাফের ক্ষেত্রে হচ্ছে যে p এখানে p নেই, অর্থাৎ v/t equals to k, ঠিক আছে, অর্থাৎ v equals to kt, তাহলে log v equal log k plus log t, তাহলে log v plus 1 dot log t plus হচ্ছে log k। এখানে এটাকে যদি y ধরি, এখানে m equal 1 log t হচ্ছে তোমার x প্লাস হচ্ছে c। ঠিক একই ভাবে আমরা বয়েলের সূত্র মধ্যে দিতে পারি, অর্থাৎ log t এখানে আর log v এখানে, এই দিকটা x অক্ষ, এই দিকটা হচ্ছে y অক্ষ। এইদিকে যদি আমরা গ্রাফ অঙ্কন করি তাহলে সেটা এই অংশটা থাকবে কি log k, এবং এই যে log k equals to c, সেই log k আবার আমরা লিখতে পারি v/t, অর্থাৎ যদি সমীকরণে অর্থাৎ গণিতের মধ্যে আমাদের v এর মান এবং t এর মান দেওয়া থাকে তাহলে সেটা লগারিদম করলে কত উচ্চতায় y অক্ষকে ছেদ করবে চার্লসের সূত্র মতে সেটা পাওয়া যাবে। এবং এখানে m এর মান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, সুতরাং আমরা tan থিটা ইকুয়াল টু লিখতে পারি 1, সুতরাং থিটা ইকুয়াল টু লিখতে পারি 45 ডিগ্রি। সুতরাং এখান থেকে তুমি একটা সরলরেখা পাবে, সেই সরলরেখাটা এখানে কত ডিগ্রি কোণে ছেদ করবে, 45 ডিগ্রি কোণে। এবং আরো একটা সরলরেখা যদি আমরা অঙ্কন করি, অর্থাৎ 3 নম্বর মানে এটা হচ্ছে 4 নম্বরের ক্ষেত্রে, অর্থাৎ এইখানে হচ্ছে যে আমরা t এর সাথে v/t যদি স্থাপন করি তাহলে ওই চার্লসের সূত্র বয়েলের সূত্র মতে আমরা একটা সরলরেখা পাবো। কারণ হচ্ছে এই সূত্রের মধ্যে আমরা কি বলি v/t equals to k, তাহলে v/t যেহেতু k, অর্থাৎ এর মান তো পরিবর্তন হচ্ছে না, তাহলে x অক্ষ বরাবর আমরা t এর মান বসালাম এবং y অক্ষ বরাবর যদি আমরা v/t বসাই তাহলে সে একটা সরলরেখা পাবে এবং সেই সরলরেখাটাকে x অক্ষ অনুভূমিক করে, অর্থাৎ সমান্তরাল হবে। তাহলে দেখো আমরা যে সমীকরণগুলো অর্থাৎ চার্লসের সূত্রের মধ্যে 4টা গ্রাফ বা লেখচিত্র দেখাতে পারি, সেক্ষেত্রে হচ্ছে v1 of t, v1 of t এর মধ্যে হচ্ছে v সমানুপাতিক t, সুতরাং v equal to kt, y equal to mx plus c, c এর মান কত 0, অর্থাৎ এটা মূল বিন্দুগামী সরলরেখা। এবং v equals to 0 হবে কখন, দেখো v এর মানটা 0 হবে কখন, যখন t এর মানটা 0 কেলভিন। সুতরাং এই যে বিন্দুটা, সেই বিন্দুতে তাপমাত্রা কত, 0 কেলভিন অথবা -273 ডিগ্রি সেলসিয়াস। এবং এখানে আয়তনগুলো আসলে বড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, সুতরাং আয়তনগুলো বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় সমীকরণের মধ্যে মানে লেখচিত্রে আমরা দেখতে পাই যে বিভিন্ন চাপের অর্থাৎ চাপটা পরিবর্তন করে যদি তাপমাত্রা পরিবর্তন করা হয় সেক্ষেত্রে হচ্ছে যে অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন করার ফলে আয়তনটাকে আমরা যদি রাখতে চাই সেক্ষেত্রে চাপ বৃদ্ধি পায়। সেক্ষেত্রে এইভাবে চাপের সূত্রগুলো যদি লেখচিত্রগুলো অঙ্কন করা হয়, সেখানে হচ্ছে থিটা 1 ইজ লেস দেন থিটা 2, কিন্তু আমরা জানি যে m ইকুয়ালস টু k, আবার pv ইকুয়ালস টু nRT, সেইখানে v/t ইকুয়াল টু লিখতে পারি আমরা nr ডট 1/p, nr যেহেতু ধ্রুবক সুতরাং k সমানুপাতিক 1/p। যদি বয়েলের সূত্রটা সুন্দরভাবে বুঝে থাকে তাহলে এটা সুন্দরভাবে বুঝবা। তাহলে tan থিটা ইকুয়াল টু mk, k
কে এর সাথে সম্পর্ক হচ্ছে থিটার সমানুপাতিক, কিন্তু এখানে কে এর সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক, সুতরাং থিটার সাথে ব্যস্তানুপাতিক। তাহলে থিটা 1 যেহেতু ছোট, তাহলে p1 বড়। আরেকটা লেখচিত্র আমরা করতে পারি, আমরা লগারিদম করলে m এর মানটা 1, m এর মান যদি 1 হয়, থিটার মান 45 ডিগ্রি, এবং log k এর পরিবর্তে আমরা লিখতে পারি v/t, v এর এবং t এর মান জানা থাকলে আমরা c এর মানটা বের করতে পারি। আবার এখানে হচ্ছে যে যুক্ত একটা সরলরেখা মানে লেখচিত্র পাওয়া যায়, সেখানে v/t = k, এবং v/e = k মানে তাপমাত্রা তুমি যাই করো না কেন v/t এর মানটা স্থির থাকে, সুতরাং এখানে একটা সমান্তরাল, এটা আরেকটা সমান্তরাল হবে, একটা সরলরেখা পাওয়া যায়। তাহলে আজকে আমাদের চার্জের সূত্র এই পর্যন্ত থাকলো। পরবর্তীতে আমরা সূত্রগুলো আরো দেখবো, বয়েলের সূত্র থেকে গাণিতিক সমস্যা, চার্জের সূত্র থেকে গাণিতিক সমস্যা, এবং বয়েল চার্জের সমন্বয় সূত্র থেকে গাণিতিক সমস্যা বলে দেখবো আজকে এই পর্যন্ত। আমরা এখন চার্লসের সূত্রের আরো একটি গ্রাফ দেখব। চার্লসের সূত্রের এই গ্রাফটির মধ্যে হচ্ছে যে -273°C তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন 0 হয়, এবং +273°C তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন দ্বিগুণ হয়, এবং 0°C তাপমাত্রা এক্ষেত্রে আমরা আয়তনটা v0 ধরলাম। তাহলে দেখো x অক্ষ বরাবর তাপমাত্রা বসাইছিলাম, এবং y অক্ষ বরাবর যদি আয়তন বসাই, তাহলে 0°C তাপমাত্রা আয়তনটা যেহেতু v0, এবং -273°C তাপমাত্রা আয়তন হচ্ছে 0, অপরদিকে +273°C তাপমাত্রায় হচ্ছে টয়েস v0। তাহলে দেখো এইখানের এই অংশটা এবং এই অংশটা পরস্পর সমান, ঠিক আছে, এইটুকু, তার কারণে এইটা হচ্ছে মধ্যবিন্দু, ও হতে এই হচ্ছে মধ্যবিন্দু, এবং এইখানে একটা বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু সমান, কেননা এইখানে হচ্ছে 0, এখানে হচ্ছে কি টয়েস v, ঠিক আছে। আবার এখানে যা আয়তন থাকবে এখানে আয়তনের দ্বিগুণ হচ্ছে। তাহলে এই হচ্ছে চার্লসের যাবতীয় সমীকরণ, লেখচিত্রগুলো তোমরা ভালো করে বুঝে নিও।